জবা চৌধুরীর ছেলেকে কি বকা খাওয়াবেন, সে নিজেই কেঁদে বেহাল। এই না হলে মা। বাবা, হাতে কাপড় লাগিয়ে রেখেছিস কেন? ইনফেকশন হয়ে যাবে তো। যেই জবা চৌধুরী রায়হানের হাতে থেকে কাপড়টা খুলতে নিলেন, সাথে সাথে রায়হান মাকে থামিয়ে বলে উঠল, না মা, খোলো না এটা। এই কাপড়টাতে মেডিসিন লাগানো আছে, খুব দামি মেডিসিন। তোমাকে কিভাবে বোঝাবো মা, এই কাপড়ে আমার ভালোবাসার মানুষটার পরশ মেশানো আছে। আচ্ছা মা, খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও না প্লিজ, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়হান নিচের রুমে যাওয়ার সাথে সাথে জবা চৌধুরী স্বামীকে উদ্দেশ্য করে বললেন যেন রায়হানকে না বকে আজকে, কারণ ছেলেটার হাতটা এমনি কেটে গেছে। কত কষ্টটাই না হচ্ছে ছেলের। উনি ঘরের হেল্পিং হ্যান্ড শিউলিকে বললেন তাড়াতাড়ি টেবিলে খাবার সাজাতে। রাজীব সাহেব পুরাই আহাম্মক বনে গেলেন। কি আর করেন, উনি চুপচাপ খাবার টেবিলে খাবার খেতে বসে পড়লেন। এদিকে দীপাদের বাসায় দীপার মা দীপার ওড়নায় রক্ত দেখে হয়রান, নানান প্রশ্নের মুখে বেচারি। তারপর মাকে কোনোরকম সাত পাঁচ বুঝিয়ে শান্ত করে নিজের রুমে গিয়ে দেখল রূপা ওর দিকে টিভি সিরিয়ালের টিপিক্যাল শাশুড়িদের মতো কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? সন্দীপ ভাই, মাকে 7-5 বুঝিয়েছিস, আমাকে পারবি না। ডক্টর হওয়ার আগেই অপারেশন শুরু করে দিলি। কাহিনী কি, সত্যি করে বল। দীপা কি বলবে বুঝতে পারছে না। রূপাকে শুধু শুধু মিথ্যে বলেও লাভ নেই, ধরা খাওয়ার চান্সটাই বেশি। তাই দীপা বলল, আসলে একটা ফ্রেন্ডের হাত কেটে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে ওকে হেল্প করতে গিয়ে আমার ওড়নায় রক্ত ভরে গিয়েছে, এই আর কি। ওহো, ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? রূপা দীপাকে চোখ টিপ দিয়ে কথাগুলো বলল। আর এদিকে দীপা মনে মনে বলল, না না, একে কিছুই বলা যাবে না। বাবারে বাবা, কে জানে আবার মাকে বলে দেয় কিনা। তার উপর 1 নম্বরের ঘুষখোর, ঘুষ খেতে খেতে আমাকে ফকির বানিয়ে ফেলবে একদম। এইবার দীপা মেকি স্বরে বলে উঠল, ধুর, বয়ফ্রেন্ড হলে তো তোকে জানাবো, তাই না? শত হলেও তুই আমার একটা মাত্র বোন, তোর একটা পারমিশনের ব্যাপার আছে না? দ্যাটস লাইক এ মাইকেল, ভেরি গুড। তা আমার রিকোয়ারমেন্টটা মনে আছে তো? কি যেন ছিল তোর রিকোয়ারমেন্টটা? ওই যে আমার হবু দুলা ভাইয়ের যেন একটা হ্যান্ডসাম ড্যাশিং ছোট ভাই থাকে। দীপা রূপার দিকে ভ্রুকুসকে জিজ্ঞেস করল। এই কথা বলার পর দীপা ও রূপা একে অন্যের দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে ওঠে। আসলে বোন মানে খেলার সাথে, সুখ দুঃখের সাথে। বোন মানে সবচেয়ে ভালো বন্ধু, মনের কথা প্রাণ খুলে বলার নির্ভরযোগ্য একটি জায়গা, খুনসুটি করার জায়গা। ঠিক সেই সম্পর্কটাই এদের দু বোনের মাঝেও বিদ্যমান। একে অপরের জান বলা যায়। বিকেলে দু বোন চা, বিস্কুট, চানাচুর ও রূপার গিটার সব নিয়ে ছাদে বসেছে। গাছগুলোর সাথে কথোপকথন শেষে দীপা রূপাকে বলল, নে, একটা রোমান্টিক গান ধর, যেটা সেই দিন শিখিয়েছিলাম, যেন চা খাওয়ার সাথে সাথে তোর গান শুনেও মনটা চাঙা হয়ে যায়। রূপা এবার মুখটা কালো করে বলল, না দি ভাই, আজ তুই গা। আমার যেন কি সমস্যা হচ্ছে, মুখ দিয়ে খালি গানই বের হয় না। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে। মানে আমি তো ওই ছাগলটার ওপর পড়িনি, ছাগলটাই আমার উপর পড়েছে 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 পড়েছে। মানে কি পড়েছে? চিল্লাছিস কেন? ওই ভেজালটা কি সত্যি করে বলতো? রূপার চোখে মুখে রংধনুর 7 রং ধারণ করল। ধরা পড়ে গেল না তো? ওর দিভাই বুঝে ফেলল না তো? না না দি ভাই, কে এই মুহূর্তে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। না, চুপ থাকলে ধরা খাবো। আচ্ছা বল, কোন গানটা গাইবো? দীপা চায়ের চুমুক দিয়ে বলল, যেটা তোকে সেদিন শিখালাম, সেটা আমাদের সবার প্রিয় প্রয়াত সালমান শাহর সেই খ্যাতিনামা ছবির গানটা। ঠিক আছে। বোনের গলায় নিজের শেখানো গান শুনে দীপা খুশিতে আটখানা ও জোরে তালি দিয়ে বলে উঠল, ওয়াও, অনেক ভালো গেয়েছিস সত্যি। থ্যাঙ্কস দি ভাই, অল ফর ইউ মেরি জান। ওইদিকে রায়হান তার নিজের রুমে বিছানায় বসে সাথে হেলান দিয়ে বারবার হাতের রক্তমাখা ব্যান্ডেজটা অন্য হাত ধরে ধরছে আর নিজের সাথে নিজেই কথোপকথনে মেতে উঠছে। তার মনে হচ্ছে দীপা ওর পাশে বসে আছে। কি অদ্ভুত অনুভূতি। আচ্ছা, আমি কি শুধু এমন ভাবছি, নাকি ভালোবাসার পরশ পেয়ে প্রতিটি প্রেমিক হৃদয় এমন অনুভূতির সাথে পরিচিত হয়? যেন সেদিন বেশি দূরে নেই,
যেদিন তোমার হৃদয় আমার জন্য অস্থির হয়ে উঠবে, যেমনটা আমার হৃদয় এখন তোমার জন্য অস্থির হয়ে আছে। আমার একটু পরশ পাওয়ার জন্য তোমার শরীরের প্রতিটি শিরা উপশিরে চিৎকার করবে। সেদিন বেশি দূরে নেই যান, বেশি দূরে নেই। রেদওয়ান বাড়ির ছাদে বসে আছে কফির মগ নিয়ে। কফির মগে চুমুক দিচ্ছে আর বিড়ি ফুঁকে চলেছে। রূপাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে সিগারেটের আগুন হাতে লেগে গেছে টেরই পায়নি। হঠাৎ সে উফ করে ওঠে। এর মাঝেই মিলির আগমন। এসে দেখে রেদওয়ান কি নিয়ে যেন চিন্তায় মগ্ন। মিলি ছাদে এসে ভাইকে এমন অন্যমনস্ক দেখে ওর বুঝতে আর বাকি রইল না যে ভাইয়া কি নিয়ে এত চিন্তিত। রেদওয়ান ভাবছে, রূপা কি তাহলে আমাকে অপছন্দ করে? আমি কি তাহলে ওকে ইরিটেট করছি? ছোট মানুষ, যদি আবার আমাকে ভুল বুঝে থাকে, যদি আমার ক্যারেক্টার নিয়ে সন্দেহ করে থাকে, যদি আবার ভাবে আমি মানুষটা এরকম ক্যারেক্টারের, ওকে আমি কিভাবে বুঝাবো যে আমি এমন মানুষ নই? সুযোগ পেয়ে নোংরা আচরণ করা আমার চারিত্রিক বৈশিষ্ট্য নয়। নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছে না রেদওয়ান। ওইটুকু বয়সের মেয়েকে প্রেমের কথা বললে অথবা প্রপোজ করলে প্রেম করার জন্য অস্থির হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে অতটা টেনশন থাকে না। অথচ এই মেয়ে কিছু না কিছু একটা তো ভাবছে, কিছু না কিছু একটা তো ভাবছে। আমিও নাচুরবান্দা, সেটা আমার বের করতেই হবে। মিলির ডাকে রেদওয়ানের চিন্তার ঘোর কাটিয়ে, ভাইয়া কি এত ভাবছিস তুই? রূপাকে নিয়ে এত টেনশন করছিস না? আচ্ছা মিলি, ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে যেটা হয়তো তুই জানিস না? মিলি চোখে মুখে কনফিডেন্স নিয়ে বলে উঠল, ইম্পসিবল। ও আমার বেস্টি, আমি সব জানি ওর ব্যাপারে। ওর কোনো বয়ফ্রেন্ড নেই ভাইয়া। রেদওয়ান এই কথা শুনে জোরে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক বাবা, বাঁচা গেল। আমার পিচ্চি লেডি ডনটার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে ও কি এত ভাবে বলতে পারিস? অন্য কোনো সমস্যা তুই কি জানিস কিছু? আমার মনে হয় ভাইয়া ও ওদের আর আমাদের পরিবার কি ভাববে সেটা নিয়ে চিন্তা করে। আমি শিওর না, তবে বের করার একটা বুদ্ধি আছে। এবার মিলি ভাইকে বলল, সব সময় এত সহজ সরল থাকলে চলে না, মাঝে মাঝে ঘি তোলার জন্য আঙ্গুল বাঁকা করতে হয়। রায়হান ভাইয়ার মতো হ, বুঝলি? বোনের কাছ থেকে এসব কথা শুনে রেদওয়ান কিছু আশ্বস্ত হলো। সে এবার রূপাকে কিছুটা শক্ত ভঙ্গিতে জিজ্ঞেস করবে। রেদওয়ান দৌড়ে ভাইয়ের রুমে গেল। ভাইয়ের কাছ থেকে কিছু টিপস নেওয়া যাক। ওরা সবাই খুব ফ্রি ফ্রকিং ফ্যামিলি। রায়হান আর রেদওয়ান তো পুরোই বন্ধুসুলভ। রেদওয়ান খানিক বাদে রায়হানের রুমে গিয়ে, ভাইয়া, এই ভাইয়া ঘরে আছিস? রায়হান ওয়াশরুম থেকে উত্তরে বলে উঠল, আসছি, বসো না একটু। তাড়াতাড়ি আয় তো। শান্তি মতো একটু পিটাও করতে দিবে না নাকি? রায়হান এবার প্যান্টের চেন লাগাতে লাগাতে ওয়াশরুম থেকে বের হলো আর বলল, বল কি হয়েছে? বলছি, আগে বল মারপিট কেমন ছিল? হাতের নাকি 12টা বাজিয়েছিস? মেরে একদম হসপিটালে পাঠিয়ে দিয়েছি জানোয়ারগুলোকে। রেদওয়ান ভালো করে জানে ভাইয়ের অনেক রাগ, আর ভাই তার বিনা কারণে মশাও মারে না। নিশ্চয়ই যাদের মেরেছে ওরা কিছু না কিছু খারাপ কাজ অবশ্যই করেছে। তাই আর কিছুই আক্স করল না রেদওয়ানকে। সোজাসুজি পয়েন্টে আসলো। আচ্ছা ভাইয়া শুন, ঠান্ডা মাথায় আমার কথা শুনবি কিন্তু। বুঝে নে, আমার জীবন মরণ ব্যাপার। মা বাবাকে কিছু বলবি না একদম। রেদওয়ানের কথা শুনে রায়হান টেনশনে পড়ে গেল। যা বাবা, জীবন মরণের ব্যাপার মানে? আবার মা বাবাকে বলা যাবে মানে? এর আবার কি হলো? রায়হানের আত্মা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হাজার হলেও ছোট ভাই, তাও একটি মাত্র। ও আবার ভার্সিটির ক্যাম্পাসে মারপিট শুরু করে দিল নাকি? পুলিশ কেস টেস খেলো নাকি? বাবা মা জানলেই খবর আছে। বলবে তোর দেখা দেখি ছোট ভাইটা মারপিট করার সাহস পেয়ে যাচ্ছে। রায়হান মনে মনে ভাবলো কথাগুলো। রেদওয়ানের মুখটা শুকিয়ে কালো হয়ে আছে। রায়হান ভাবছে না জানতেই হবে ওর কি হয়েছে। আসলে রেদওয়ান ছেলেটা যথেষ্ট শান্ত, রায়হান রাগী। রেদওয়ান সিধে সাদা, স্মার্ট, চশমশ, যার প্রধান বৈশিষ্ট্য হলো তার সিম্পলিসিটি। ওর এই সিম্পলিসিটি তো ঘায়েল করে হাজারো নারীর হৃদয়। আর রায়হান স্মার্ট, ড্রেসিং হার্ড, দেখলে বারবার ক্রাশ খেতে মন চায়। এক কথায় ক্রাশ বয়। রেদওয়ানের চোখের ফ্রেমলেস চশমাটা যেন ওর শান্ত আর সিধে সাদা হওয়ার সাক্ষী দেয়। টিপিক্যাল অ্যাকাউন্টিং স্টুডেন্ট যাকে বলে। আর রায়হান, তার তো স্মার্টনেসের বর্ণনা দিতে হলে যেতে হবে ভার্সিটির ওই মেয়েগুলোর কাছে, যেই মেয়েগুলো রায়হানকে দেখলেই হুমড়ি খেয়ে গায়ে পড়ে।
দু ভাইয়ের স্টাইলে কিছুটা অমিল থাকলেও দু ভাইয়ের বন্ডিং কিন্তু বেজায় স্ট্রং। কিন্তু এখন কথা হলো, রেদওয়ানের কথা শোনার পর রায়হানের আর ভালো লাগছে না। ও তড়িঘড়ি করে রেদওয়ানকে জিজ্ঞেস করলো, মানে কি হচ্ছে তোর? কারোর সাথে মারপিট করেছিস নাকি? কোনো সমস্যা? আমাকে বল। রেদওয়ান আমতা আমতা করছে। আহ, কি হয়েছে বল আমায়। আমার সাথে কিসের আমতা আমতা? আরে না, মারপিট করিনি আসলে। আচ্ছা ভাইয়া, মনে কর তুই একজনকে পছন্দ করিস, আর এও জানিস তার কারোর সাথে কোনো রিলেশন নেই, ইনফ্যাক্ট ছিল না কখনো। থাম 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 বাবা, এই কথার একটু আগে বললে কি হতো? সারা রাজ্যের সকল খারাপ চিন্তা মাথায় চলে এসেছিল, জানিস তুই? রায়হান নিজের বুকে ফু দিয়ে ছোট ভাইকে জড়িয়ে ধরল। ভাইকে ধরে বিছানায় বসিয়ে তারপর বলল, তাই এবার বল, কাউকে পছন্দ হয়েছে বলছে? তার সমস্যা কি? মেয়েকে বলে দে তুই ভালোবাসিস। রেদওয়ান ভাইয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে বাকি পানিটুকু খেতে খেতে বলে, না মানে মেয়েটাকে বলেছি, কিন্তু মেয়েটার কারোর সাথে রিলেশন নেই, তাও আমার প্রপোজালে রাজি নয়। আমি কিছু বুঝতে পারছি না, তাই তোর কাছ থেকে একটু সলিউশন চাচ্ছি। এবার রায়হান কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে উঠল, প্রথমত যেহেতু ওর কারোর সাথে সম্পর্ক নেই, সেহেতু সম্পর্ক ওর তোর সাথেই করতে হবে, দ্যাটস ইট। দ্বিতীয়ত, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। রেদওয়ান সাথে সাথে মনে মনে ভাবল, এ তো দেখছি পুরাই মিলির মতো কথা বলছে। মিলিও তো একটু আগে বললো ঘি আঙ্গুল বাঁকা করে তুলতে। ধুর, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরপর রেদওয়ান বলল, কিন্তু লাভগুলো কিভাবে, আগে সেটা তো বল। আহ বোকা, মাঝে মাঝে কিছু জিনিস আদায় করতে হয়, কিন্তু টেকনিকে। আমি শিওর ও হয়তো নিজের অথবা তোর পরিবারের কথা ভাবছে। তুই দেখিস এমন কিছুই হবে, পরে মিলিয়ে নিস আমার কথা। ভাইয়া, আমি কিভাবে কি করব বলতো? ও তো আমার কাছ থেকে 100 গজ দূরে দূরে থাকে, আর তাছাড়া মেয়েটা একটু ছোটও বটে। এই কথা শুনে রায়হান মনে মনে বলে, ও মাই গুডনেস, ওর অবস্থা দেখে আমার মতো। আমার মেয়ের মতো আমার কাছ থেকে 100 গজ দূরে থাকে। এই মেয়েগুলোকে মনে হয় এমনই। রায়হান রেদওয়ানকে বলে, দেখ ভাই, দূরত্ব দূর করা পুরোটাই তোর দায়িত্ব। আগে তুই ওর মুখ থেকে স্বীকার করা যে ও তোকে ভালোবাসে, তারপরও কি বলছে বল যে আমাদের পরিবার এতটা কনজারভেটিভ না। ব্যাস, তোর কাজ সহজ হয়ে গেল। রেদওয়ান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, থ্যাঙ্কস ইয়ার। বাই দ্য ওয়ে, তোর তো ভালোই অভিজ্ঞতা দেখছি। তার লাভগুরু কাহিনী কি? এইবার মনে মনে টেরি হাসি দিয়ে মনে মনে বলল, মনের রানীর পিছনে আমিও যে ছুটে বেড়াচ্ছি, জানি না সে কবে ধরা দিবে। তবে আমি তোর মতো এত শত চিন্তা করার ছেলে নই। আমি ভালো করেই জানি নিজের ভালোবাসা মানুষের ভালোবাসা কিভাবে নিজের করে নিতে হয়। ছোট ভাইকে যে কিভাবে বলি, এটা তোর মতো বোকা হলে কি চলে? আমি তো তোর হবু ভাবির রান্নাও খাই প্রতিদিন, অথচ তাকে এখনো প্রপোজও করিনি। আরে বেটা, এগুলো তো টেকনিক। রফিক সাহেব পত্রিকা পড়ছেন। আজ সকালে ওনার পত্রিকাটা পড়া হয়নি। পত্রিকা না পড়লে আবার ওনার দিনটা ভালো যায় না, তাই বাসায় এসে পত্রিকা নিয়ে ব্যস্ত। উনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কই গো, চাটা দাও, মেয়েদেরকে ডাকো নাস্তা খাওয়ার জন্য। দীপা, রূপা, কই তোরা? নাস্তা খেতে আয়। চা খেলে এখনই খেয়ে যা। রাতে যদি চুরি করে চা বানিয়ে খাস তাহলে দুজনের খবর আছে, এই বলে দিলাম। এরপর দীপা ও রূপা দুজনেই খেতে আসলো। রফিক সাহেব পত্রিকা পড়ছেন, আর এর মধ্যে রেহানা দীপার জামার আজ রং লাগায় বিষয়টি স্বামীকে বলে দিয়েছেন। এই কথা শুনে রফিক সাহেব দীপার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে রইলেন। দীপা ভয়ে ভয়ে বাবাকে জবাব দিল, আসলে বাবা, একটা বান্ধবী পড়ে গিয়ে হাত কেটে গিয়েছিল তো, তাই ওকে ব্যান্ডেজ করতে গিয়ে আমার জামায় রক্ত লেগে যায়। তুমি তো জানোই মা, একটুতেই ঘাবড়ে যায় সে। আসলে তেমন কিছুই হয়নি। বোনের এমন বেহাল অবস্থা দেখে কথা কাটানোর জন্য রূপা বলে উঠল, ওমা, তাড়াতাড়ি নাস্তা দাও, ক্ষুধা লেগেছে তো। আসছি আসছি, এই নে নাস্তা খাবি, নাস্তা খেয়ে সোজা পড়তে বসবি। এর মাঝেই দীপা বলে উঠল, আচ্ছা বাবা, তোমার বুকের ব্যথাটার কি অবস্থা? তুমি কি ডক্টরের কাছে গিয়েছো? কি বলো ডক্টর? রফিক সাহেব ভাবছেন, এই রে, আমার মেয়ে তো এবার আমাকে বকে রাখবে না। আমি তো ডাক্তারের কাছে যাইনি। মা বলে কথা, আর কেউ ভুলে গেল আমার দীপামা ভোলার মেয়ে না। আমি জানতাম তুমি যাওনি। কেন যাওনি? কেন এত হেয়ালি করো তুমি?
এটা কিন্তু একদম ঠিক না। তুমি সুস্থ না থাকলে কিভাবে হবে বলো বাবা? না, বুঝেছি এবার। আমাকেই তোমাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে, তাই না? একদম ঠিক বলেছিস তুই দি ভাই। রফিক সাহেব এবার মেয়েকে বুঝিয়ে বললেন যে দীপার যেতে হবে না। উনি ডক্টর রাজীব চৌধুরীর কাছে সিরিয়াল দিয়ে রাখেন। উনি নাকি লন্ডন যাবে রোগী দেখতে, পরের সপ্তাহে আসলে সে যাবে। দীপা তাও আশ্বস্ত হলো না বাবার কথায়। 2 সপ্তাহ তো কম না। দি ভাই, তুই না বলেছিলি ডক্টর রাজীব চৌধুরী তোদের নবীনবরণ অনুষ্ঠানে চিফ গেস্ট হয়ে আসবে? বা সে তো খুব ভালো কথা। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যথেষ্ট ভালো ডাক্তার এবং পাশাপাশি একজন ভালো মানুষও বটে। রায়হান হাতের ব্যান্ডেজটা বারবার লাগাচ্ছে আর খুলছে, আর একটু পরপর চুমু খাচ্ছে ব্যান্ডেজটাতে, বারবার বারবার। আর কি সব বলা বলি করছে ব্যান্ডেজটার সাথে। একরকম পাগলামি বলা চলে এটাকে। প্রিয়সী নিজের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে বলে কথা। এতে মিশে আছে রায়হানের সহস্র কোটি আবেগ, মিশে আছে ভালোবাসার ঘ্রাণ, ভালো লাগার ঘ্রাণ, মিশে আছে কাছে পেয়েও না পাওয়ার ক্লেশ। এখন তো শুধু তোমার দেওয়া এই টুকরো কাপড় দিয়ে নিজের শান্ত করছে, কিন্তু হ্যাঁ, মনটা এই টুকরো কাপড়ে যে মানতে চায় না। জানো, তার নাকি পুরো দীপান্বিতাকেই চাই। তুমিই বলো আমি কিভাবে ওকে বোঝাই? তুমি এসে বুঝিয়ে যাও না প্লিজ। আসবে কি তুমি? রায়হান চোখ বন্ধ করে দীপাকে ভাবছে। আলতো করে রায়হান কাউকে ওর পাশে আবিষ্কার করলো। এ যে আর কেউ নয়, দীপা ওর বিছানায় একদম ওর পাশ ঘেঁষে বসে আছে। রায়হান তো অবকের চরম সীমানায়। এই কি, এই তো দেখছি সে প্রথম দিনে বেবি পিঙ্কের ড্রেস পরে এসেছে। দীপা কেমন নেশে ধরা চাহনি তার। আমার দিকে আর চোখে কপাল কুচকে আল্লাহতে ধমক দিয়ে চলেছে। মায়াবতী, এই মায়াবতী, মায়াবতী কি আসলে আমার বাসায়, আমার রুমে, আমার বিছানায়, আমার একদম পাশে? সহসাই দীপা বলে উঠল, উফ, হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। বারবার ব্যান্ডেজটা খুলছেন আর লাগাচ্ছেন কেন? দেখি তো হাতটা। ইস, কি যে করেন না আপনি! এমন করলে হবে? এ বলে দীপা ঝট করে রায়হানের হাতটা নিজের হাতে নিয়ে নিল। বারবার এপাশ ওপাশ করতে লাগলো হাতটা, আর এক এক সময় এক এক রকম চেহারার ভঙ্গি করে উঠছে, যেন রায়হানের হাতে ব্যথা পাচ্ছে না, ও নিজের হাতে ব্যথা পাচ্ছে। রায়হান কি করবে বুঝতে পারছে না। রায়হান এগুলো দেখে নিজের মধ্যে নেই। দীপান্বিতা তো তুমি, তুমি কি সত্যি আমার সামনে বসে আছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না জান। এই মেয়ে, আসলে কি তুমি আমার সামনে? তুমি আমার সাথে ফোন করছো না কেন বলো তো? বলো না প্লিজ, চুপ করে থেকো না চোরে পাখিটা আমার। জি হ্যাঁ, আমি তো আপনার সামনেই বসে আছি জনাব। আবার জনাব? মানে? না না, কিছু না। এবার দীপা কিছুটা রেগে বলে উঠল, কেন কেন করতে হবে আপনাকে মারপিট? আর কেউ নেই মারপিট করার জন্য পুরো ক্যাম্পাস জুড়ে। আপনি কেন অলওয়েজ উত্তর দিন। চুপ করে আছেন কেন? এখন কি হলো? কি উত্তর দিব আমি? আমি তোমার মায়াবতীকে নয়ন ভরে দেখছি। ইস, কি অমূল্য রত্নের ন্যায় রাগ। আজ তার ধমকের স্বরে আমি যেন শান্ত ছেলেটি হয়ে গেছে। উফ, কি মায়া তার নিষ্পাপ চোখ দুটোয়। আচ্ছা, চোখ দুটো কি আমাকে কিছু বলতে চাইছে? চোখ দুটো কি আমি বলতে চাইছে যে রায়হান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ রকম, ছেড়ে যেও না আমায়, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। হঠাৎ দীপার কথায় রায়হানের ঘোর কেটে যায়। কি হলো? চুপ কেন? ক্যাম্পাসে তো মুখে খুব খই ফুটে, আর ওই ফাজিল মেয়েগুলোর সাথে দাঁত বের করে হাসতে থাকেন, তো এখন চুপ কেন? কি ভয় লাগছে আমাকে এখানে হঠাৎ দেখে? এবার বুঝুন ভয় লাগলে কেমন লাগে। রায়হান এইবার দীপাকে কাছে টেনে নিল, নিজের বুকের সাথে দীপার পিঠ ঘেঁষে বসালো। রায়হান দীপাকে আলতো করে জড়িয়ে ধরে দীপার অর্ধ উন্মুক্ত কাঁধে একটা ডিপ কিস করল। দীপা আবেশে চোখ বুঝে নেয়। রায়হান মুস্কি হেসে বলে, তাই জান, তুমি তাহলে আড়াল থেকে দেখো আমাকে। আচ্ছা, ওই মেয়েগুলোর সাথে কথা বললে কষ্ট হয় বুঝি আমার চড়ুই পাখিটার? দীপা মাথাটা নিচু করে রাখলো, কোনো জবাব দিল না রায়হানের কথার। ওকে, আমার যা বোঝার আমি বুঝে গেছি, আর বলতে হবে না আপনার ম্যাডাম। এই যে ব্যান্ডেজটা ঠিক করে দিলাম, এটাকে আর খুলবেন না কেমন? মনে থাকবে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ সম্মতি দিলাম। আচ্ছা, আজ তাহলে আমি আসি। এ বলে যেই না দীপা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, তখনই রায়হান পেছন থেকে ওর ওড়নাটা টেনে ধরে। আমি মাথাটা নিচু করে বললাম, চলে যাচ্ছ? যেও না প্লিজ, আরেকটু বসো। কি কিছু বলবেন? লুকিয়ে লুকিয়ে এসেছি, কেউ দেখে ফেলে নির্ঘাত মান সম্মান যাবে।
রায়হান এবার দীপাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। দীপা এসে রায়হানের বুকের মাঝে পড়ে যায়। এতটাই কাছে যে দীপা রায়হানের বিস্পন্দন শুনতে পাচ্ছে। লজ্জায় মাথা নিচু, মুখ তুলতে পারছে না। এবার রায়হান দীপার থুতনিতে হাত দিয়ে দীপার মুখটা উঁচু করে। আমারও তো কাছে এসে আমায় একটু ভালোবেসে চলে যাবে? না, এইটা তো হতে পারে না। আমি তো যেতে দিব না। আমি আলতো করে ওর থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করলাম। লজ্জাবতী আমার চোখ দুটো বন্ধ করে রেখেছে। এবার আমি যেই না দীপান্বিতার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়াতে নিলাম, অমনি দেখিয়েও নেই। এটা কি হলো? এই দীপান্বিতা, দীপান্বিতা, তুমি কোথায় চলে গেলে? শিট, আমি কি তাহলে এতক্ষণ কল্পনা করছিলাম? হাউ কাম? হো, এখন তাহলে তুমি আমাকে কল্পনা এসে যন্ত্রণা দিবে, তাই না? এদিকে রেদওয়ান পায়চারি করছে, পড়ায় মনই বসছে না তার। মিলির কাছ থেকে রূপার ফোন নাম্বার তো নিয়েছে ঠিকই, কিন্তু কল দিচ্ছে না। লেডি ডন যদি 101টা প্রশ্ন করে, ও ফোনে ডায়াল কলে নাম্বারটি ডায়াল করে আবার কেটে দিচ্ছে। বারবার ডায়াল করছে, আবার কাটছে। না, এত কিছু ভাবলে চলবে না। ভাইয়া বলেছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে। আঙ্গুলটা একটু বাঁকা করে দেখি না, কিছু হয় কিনা। নিরাশ হলে চলবে না। এদিকে রূপার মনে কু ডাকছে। রূপা নিজের মনের সাথে বলা বলি করছে, এমন কু ডাকিস না বলে দিলাম। তখনই রূপার ফোনে রিং বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রূপা তো পুরোই হক চকিয়ে গেল। ও চিনতে একটু দেরি হলো না যে এটাই রেদওয়ান। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি হঠাৎ? কেন ফোন করতে পারি না? ইনফ্যাক্ট ফোন তো আমারই করা উচিত, তাই না? রূপা ভ্রু কুঁচকে ভাবলেশহীনভাবে বলে উঠল, আপনারই ফোন করা উচিত মানে? ভালোই বলেছেন, আমার আগেই জানা ছিল না। মিলির খবর আছে? ও আপনাকে নাম্বার কেন দিল? সে যা খবর করার তুমি করো, সমস্যা নেই। আফটার অল তোমার ননদ বলে কথা, তাই না? রূপা কিছুটা রাগ মিশ্রিত গলায় বলে, আর ইউ ইন ইয়োর সেন্স? কি বলছেন এসব? মিলি আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আমার ননদ হতে যাবে কেন? কারণ আমি তোমার বর হব, তাই। আর আমি যদি তোমার বর হই, তবে মিলি তোমার ননদ, সিম্পল। রূপা এবার মনে মনে গালি দিয়ে রেদওয়ানের 14 গোষ্ঠীর ভাঙা গাড়ি ঝালাই করে দিল। তারপর রূপা নরম স্বরে বলল, ব্যাপারটা আপনার কাছে অনেক সিম্পল রেদওয়ান ভাইয়া, কিন্তু আমার কাছে ঠিক ততটাই কমপ্লেক্স, আর সেটা আপনি বুঝবেন না। এবার রেদওয়ান রাগে রিরি করছে, তাই ও কোনোরকম ভনিতা না করে জিজ্ঞেস করে, কি এমন চলছে তোমার মনের ভিতর, যা তুমি আমাকে বলতে চাইছো না? ভয় পাচ্ছ আর আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? কই, কিছু না তো, কিছুই চলছে না আমার মনের ভেতর। আর কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি কিছুতেই ভয় পাই না, কাউকে ভয় পাই না, বোঝাতে পেরেছি? সেটা তো ভালোই বুঝতে পারছি তোমার কথা শুনে। এক্সকিউজ মি। রেদওয়ানের সাথে সাথে রূপাকে থামিয়ে দিয়ে ধমক দেয়, এক্সকিউজ মি এন্ড চুপ, একদম চুপ। কিছু বলি না, তাই যা ইচ্ছে বলে যাচ্ছ। শুধু এবার, আরে একবার কাছে পাই, তারপর কি কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? কিছুই করতে পারবেন না আপনি। আমি আর আসবই না আপনার সামনে। দেখি কোথায় পান আপনি আমাকে। শুধু ধমক দেও আমাকে, তাই না? রেদওয়ান সাথে সাথে নিজেকে শান্ত করে বলে, সরি, আমি তো ধমক দিতে চাই না, আমি তো ভালোবাসতে চাই। যান, একটু তো বুঝো আমায় প্লিজ। রূপা এবার বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, না না, আমি কিচ্ছু বুঝবো না, কিচ্ছু বুঝতে চাই না। আপনি একটা এলসিসি। এইটা বলেই রূপা ফোন কেটে দিল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এলসিসি? এইটা আবার কি? উফ, আল্লাহ আমাকে বাঁচাও। চিৎকার দিয়ে বারান্দা থেকে রুমে ঢুকতেই দীপার সাথে ধাক্কা খেল রূপা। কিরে, কি হয়েছে তোর? চিৎকার কেন করছিস? কই কিছু না, এমনি। আচ্ছা, যা পড়তে বস গিয়ে। উফ, পাচ্ছিলাম দি ভাই, কিছুই শোনেনি তাহলে। রূপাকে পড়তে বলে আমি বারান্দার দোলনাটায় গিয়ে বসলাম, হাতে একটা মগ নিয়ে। আরে বাবা, মগের ভেতর হালকা কুসুম গরম পানি। উইন্টার সিজনে আমার আবার একটু কুসুম গরম পানি খেতে হয়, পছন্দ করি আর কি। এত ভাবার কিছুই নেই। আমাদের বাসায় আবার টাইমে চা খাওয়া নিষেধ একদম। আমার মায়ের বানানো নিয়ম এটা। রাতে নাকি চা খেলে ঘুম আসে না, সারা রাত বিছানায় এপিট ওপিট করতে হয়,
জানি না বাপু মাকে কে দিয়েছে এই বুদ্ধিটা। যাই হোক, আমি ভাবছি আজকের বিষয়টা নিয়ে কেমন যেন লাগে। মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে বিরক্ত লাগে। হ্যাঁ, রায়হানের কথাই ভাবছি। আচ্ছা, উনি কি চায় আমার কাছে? আর আমাকে দিয়ে ওনার ব্যান্ডেজ লাগাতে হবে কেন? ফার্মাসি তো কাছেই ছিল। আমার কাছে তো কোনো অ্যান্টিসেপটিকও ছিল না, জাস্ট একটা পাতলা টুকরো কাপড় পেঁচিয়ে দিয়েছি আমি। যখন তখন আমার সামনে চলে আসে, প্রতিদিন আমার টিফিন নিয়ে নেয়। মানে এইসব কি, এগুলোর মানে? আর কেমন যেন একটা পজিটিভ ভাব দেখায় আমার জন্য। তাহলে কি আমি যা ভাবছি সেটাই? না না, এটা হতে পারে না, অসম্ভব। আমি এসব ভাবছি কেন? আমি ওনাকে অনেক ভয় পাই, ভার্সিটিতে ওনার অনেক ক্ষমতা, তাই ওনার সব কথা মেনে নেই আমি, ব্যাস আর কিছুই না। উনি একটা গুন্ডা, আস্ত একটা গুন্ডা, বড়লোক বাবার গুন্ডা ছেলে কোথাকার। আচ্ছা, ঘড়িতে বাজে কটা দেখেই তো। চারিদিকে অন্ধকার, বাইরের ল্যাম্পপোস্টের আলোগুলো ঠিকই চোখে পড়ছে বারান্দা থেকে। ঘরে ঢুকে দীপা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:50। মনে মনে ভাবছে আজ বোধহয় আর ওই টেবিলের ফোন আসবে না। যাক, বেঁচে গেলাম তাহলে। পড়ার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে আবার দোলনায় এসে বসে ফোন টিপছে আর ভাবছে, আর পারি না, কি লক্ষ্মী একটা মেয়ে আমি। আর আমার কপালে জুটেছে দুইটা ডেভিল। কি কপাল আমার। না, পড়তে বসি গিয়ে। সাথে সাথে দীপার ফোনে রিং বেজে উঠল। এটি আর কোনো পুরনো নম্বর নয়, এখন এটি পরিচিত নম্বরে পরিণত হয়েছে। এই ফোন কল আসাটা যেন দীপার দৈনন্দিন জীবনের রুটিনে পরিণত হয়েছে। ফোনটা রিসিভ করে দীপা ভ্রুকুচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। বাহ জান, তুমি তো আজ পুরোপুরি প্রিপারেশন নিয়ে রেখেছো আমার সাথে কথা বলার জন্য। তাই খুব মিস করছিল বুঝছি আমাকে? দীপা কটাক্ষপূর্ণ হাসি দিয়ে। পাগলের প্রলাপ বকছেন নাকি? আপনাকে মিস করবো, তাও আবার আমি? উফ, মাই ফুট। হ্যাঁ, ওটাকেও ভালোবাসে। ওটাকেও ভালোবাসি মানে? রায়হান স্ফীত হাসে। রায়হান এবার পড়ার টেবিলে বসে খাতায় সাদা পৃষ্ঠায় কলম দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, মানে তোমার পাকেও। ওই যে বললে না, মাই ফুট। তোমার সুশ্রী চেহারাটাকে ভালোবাসতে পারলে তোমার আলতা রাঙানো পাটাকে কেন ভালোবাসতে পারবো না? ওইটা তো আমারই, তাই না? ইচ্ছে করে তোমার শরীরের প্রতিটি অঙ্গে আমার ভালোবাসার ছোঁয়া মিশিয়ে দে, আর শুরু না হয় করবো পা থেকেই। কি বলো? এমন সব কথা শুনে দীপার অজ্ঞান হওয়ার উপক্রম। দোলনা যেন আর নড়ছে না। ও দু একটা শুকনো ঢোক গিলে হাতের পাশে রাখা মগের সমস্তটুকু পানি ঢক ঢক করে খেয়ে নিল। আর মনে মনে বলতে লাগলো, লোকটা রূপার ভাষায় আস্ত একটা এলসিসি। রূপার মতো যার অর্থ দাঁড়ায় লুচু কোম্পানির চেয়ারম্যান। শালা খাটাস কোথাকার। দীপা এবার দু চোখ বন্ধ করে বলে, এই থামুন প্লিজ। দেখুন, নিয়মের বাইরে যে সীমা লঙ্ঘন করে কথা বলছেন আপনি। ছি, আপনি একটু লজ্জাও করে না? এত বেহায়া মানুষ হয়, ছি। আমি এগুলো একদম পছন্দ করি না। আর তাছাড়া এতটুকু, কতটুকুই বা চেনেন আপনি আমাকে? ইস, ঠিক এমন উত্তরই তো রায়হান আশা করেছিল দীপার কাছে। বরং এর চেয়েও কঠিন উত্তর দিলে রায়হান আরও খুশি হতো। ঠিকই তো, একজন অচেনা মানুষ ওর সাথে এমন কথা বলবে আর ও মেনে নেবে? কেন মেনে নেবে? ও তো বাধ্য নয়। ইস, রাগ করো কেন কলেজাটা? রাগ করো না প্লিজ। রাখলে না তোমার আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। দীপা এবার রাগে পুরোই আগুন। আচ্ছা শুনুন, কাল আমার ভার্সিটিতে একটু আর্লি যেতে হবে, তাই আমি এখন ফোনটা রাখতে চাই, যদি আপনার অনুমতি থাকে। অসহ্য। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমি জানি কাল নবীনবরণ অনুষ্ঠান, তাই হয়তো দীপা ওই কথাটা বলেছে। উফ জান, এভাবে বলো না, তাহলে আমার কলেজে লাগে। অনুমতির কি আছে? আমি জানি, তাই ঠিক আছে, তুমি এখন ঘুমাও। দীপা ভাবছে, জানি মানে? উনি কি জানেন? আচ্ছা, উনি আমার ভার্সিটির কেউ নয় তো? না না, ভার্সিটির হলে তো সরাসরি কথা বলতে পারে আমার সাথে। কথাগুলো এমনভাবে বলে পুরো ছি ছি টাইপ। ইয়াক, এলসিসি কোথাকার। যাই হোক, আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তাছাড়া কাল ভার্সিটিতে অনুষ্ঠানও আছে। তার আগে আমাকে মুন্নাকে দেখতে যেতে হবে একটু হসপিটালে। আর আমি আর রাখি যাব, কেউ জানতে পারবে না। ইস, ছেলেটাকে কি মারটাই না মেরেছে ওই অসভ্য লোকটা।
রাতে দীপা আর রূপা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। দুবোন বিছানার দুপাশে দুটি টেডি জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা ওদের ছোটবেলার অভ্যাস। দুজন শুয়ে আছে কিন্তু কেউ ঘুমোয়নি। একদিকে রূপা ভেবে যাচ্ছে রেদওয়ানের কথা। কাল কোনো মতেই রূপা রেদওয়ানের মুখোমুখি হতে চায় না। যদি মুখোমুখি হয়ে যায় তাহলে রূপার জানোই তো রেদওয়ান কি করবে। ওর আবার ভরসা নেই, যখন তখন হাতে টান দিয়ে গাড়িতে বসিয়ে দেয়, আবার কোলেও নিয়ে ফেলে। লজ্জাও নেই, আমার মতো ঢেঙ্গি মেয়েকে কোলে নিয়ে নেয়। ছি! আর দীপা, তার মাথায় ও হাজার চিন্তা। কাল সবার আগে মুন্না ছেলেটাকে দেখতে হসপিটালে যাব, তারপর ভার্সিটিতে। আচ্ছা, রায়হান গুন্ডাটা জানলে আরেক অশান্তি করতে পারে। না না, কাউকে কিছু জানানো যাবে না। এমন সময় রূপা বলল, দিদি ভাই, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লি? তুই তো অনেক রাত পর্যন্ত জেগে পড়িস, এত তাড়াতাড়ি তো ঘুমাস না। ভুলে গেছিস কাল আমার ভার্সিটিতে নবীন বরণের অনুষ্ঠান? সকাল সকাল তোকেও উঠতে হবে, আমাকে সাজিয়ে দিবি না কালকে? ভুলে গেছিস নাকি তুই? রূপা এই কথা শুনে অবাক হলো না, কারণ ও আগে থেকেই জানে। ও আচ্ছা, ঠিকই তো, আমি তো ভুলে গেছিলাম। কালকে কিন্তু 300 টাকা দিতে হবে, মনে থাকে যেন। ঘুমের মধ্যেও টাকার কথা বলিস না, তাই না? কুত্তা একটা। দেখ দি ভাই, কুত্তা বলবি না বলে দিলাম, জেন্ডারে গিয়ে আঘাত লাগে, বুঝলি? দীপা হাসতে হাসতে কুটি কুটি। আচ্ছা কুত্তি, এবার ঠিক আছে? তুই কবে মানুষ হবি বলতো? আচ্ছা যা, দিব 300 টাকা দিব। এখন বল, কোন শাড়িটা পরবো কাল? এবার দু বোন টেনে রেখে একে অন্যের দিকে ফিরে তাকালো। রূপা দীপাকে জড়িয়ে ধরে বলে, আমার দিভাই যে শাড়িটা পরবে সেটাতেই সুন্দর লাগবে। তোর গায়ে জড়িয়ে শাড়ির সৌন্দর্য বেড়ে যাবে। তবু দাঁড়া, একটু ভাবি। তুই কালকে নীল জামদানিটা পরবি, একদম নীল পরি লাগবে। ওকে, ঘুমিয়ে পড়। গুড নাইট বাচ্চাটা। গুড নাইট মেয়ে জান। এইদিকে রায়হান আর রেদওয়ান নিজ নিজ রুমে, তবে তাদের দুজনের ভাবনায় বিষয়বস্তু যেন পুরোপুরি একই বলা যায়। রায়হান বিছানায় হেলান দিয়ে আদশোয়া হয়ে ভাবছে, মেয়েটা তো ঠিকঠাক রাগও করতে পারে না। আমার তো রাগ দেখার অনেক ইচ্ছা। তুমি কি শুধু কল্পনা এসে আমাকে শাসন করে যাবে? কবে তুমি এই রায়হান চৌধুরীর উপরে নিজের অধিকার ফলাবে? ভার্সিটির ওই দস্যি মেয়েগুলো তো তোমার রায়হানের উপর কোন নজর দেয়। তুমি তোমার ভালোবাসার আঁচল দিয়ে আমাকে ঠেকে নাও না প্লিজ। অন্যদিকে রেদওয়ান ভাবছে, আচ্ছা রূপা ওইসব কি বললো? ও কি আসলেই আমার সাথে দেখা করবে না? যদিও কালকে গাড়ি নিয়ে না যায় তখন? না, ও আসবে, ওকে আসতেই হবে। আর যদি ও কাল না আসে তাহলে ওর একদিন কি আমার একদিন। রূপা, তুমি যদি আগামীকাল না আসো তাহলে আমি যে কি করব আমি নিজেও জানি না। পরদিন সকালে রূপা দীপাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। দীপাকে একদম বউ বউ লাগছে, শুধু শাড়িটা লাল হলেই হয়ে যেত। গেটের বাইরে আখি অপেক্ষা করছে দীপার জন্য। দু বান্ধবী মিলে চুপচাপ চলে গেলে হসপিটালে মুন্নাকে দেখার জন্য। আখির ব্যাপারটা ভালো লাগছে না, কিন্তু দীপাকে তো কিছু বলা যাবে না, তাহলে রাগ করে বসে থাকবে। দীপার মতে মুন্নাকে এভাবে মারা হয়েছে, না গেলে কি চলে? শুনেছি দীপাদের ক্লাসের কিছু ছেলেমেয়েরাও মুন্নাকে দেখতে গিয়েছে, তবে দীপা কেন নয়? কিন্তু রায়হান যেন না জানতে পারে কিছুতেই। আখিকে দীপার করা নিষেধ। আখি আবার সাজিদকে না বলে দেয়। সাজিদকে বললে আখিকে দীপা মেরে ফেলবে। আখি আর দীপা মুন্নার কেবিনে। মুন্নার নাকে বিশাল ব্যান্ডেজ, দেখেই হাসি পাচ্ছে। আখি মুন্নাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছে করে বলল, ইস ভাইয়া, আপনার নাকটা ফাটিয়ে কি করলো রায়হান ভাইয়া? খুব খারাপ লাগছে আপনাকে দেখে। সত্যি ভাইয়া, আপনাকে দেখে অনেক কষ্ট লাগছে, তাই তো আপনাকে হসপিটালে দেখতে আসলাম। তাছাড়া আজকে ভার্সিটিতে এত বড় একটা অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকতে পারবেন না, এটাও তো কষ্টের বিষয়। দীপা আরও কিছু বলতে যাবে, সাথে সাথে আখি দীপাকে থামিয়ে বলল, যাই হোক, বেটার লাক নেক্সট টাইম ভাইয়া। মনে মনে ইচ্ছে তো হাসছি আমি। এই ফুলগুলো আপনার জন্য ভাইয়া, গেট ওয়েল সুন। আচ্ছা ভাইয়া, আপনারা মারপিট কেন করলেন সেদিন জানতে পারি? আখি মনে মনে বলছে, এই কুত্তাটা কি তোকে সত্য কথা বলবে? সব এখন তোকে বানিয়ে বানিয়ে বলবে, সেটা আমি ভালো করেই জানি। মুন্না দীপার দিকে কামুক দৃষ্টিতে চেয়ে আছে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ও তো ভাবতেই পারেনি দীপা ওকে হসপিটালে দেখতে আসবে। পাখি একা একাই নিজের জালে ধরা দিচ্ছে ধীরে ধীরে। মুন্না ভাবছে, তোমাকে যেদিন নিজের করে নিব সেদিনই রায়হানের প্রতি আমার প্রতিশোধ
পূরণ হবে, কারণ আমি জেনে গেছি রায়হান তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে আমার মুখের শিকার কেড়ে নিয়েছে, আমাকে জেলেও পাঠিয়েছে। কয়টা মেয়েকে বাঁচাবে ও? এইবার ওর কলেজায় হাত দিয়ে রক্ত ঝরাবো। বিশ্বাস করো, আমি আর রুবেল কিছুই করিনি। ও শুধু মানুষকে মারে। বাবার টাকা আছে তাই অহংকার দেখায়, বন্ধুকে মেরে জেলে পাঠিয়েছে। বিশ্বাস না হলে তুমি রুবেলের কাছ থেকে জেনে নিও। তাছাড়া সবাই জানে এই ঘটনা। আখি রেগে মেগে ফায়ার ও দীপাকে তাড়া দিতে থাকলো ভার্সিটিতে যাওয়ার জন্য। তাই দীপা মুন্নার কাছ থেকে বিদায় নিয়ে ওরা দুজন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির ভেতরটা আজ যেন ফুলে ফুলে সাজানো, যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল। যেদিকেই যাচ্ছি সেদিকেই তাজা ফুলের ঘ্রাণ। স্টেজটা ও বিশাল আকারে সাজানো হয়েছে। এর মধ্যে শোনাও যাচ্ছে যে প্রধান অতিথির গাড়ি চলে এসেছে। এদিকে রূপা কলেজে যাওয়ার জন্য বেরিয়েছে। রাস্তার একধার দিয়ে হাঁটছে আর ভাবছে, আচ্ছা আমি তো ওনাকে নিয়ে ভাবতে চাই না, তারপর কেন ভাবি? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। আবার কেউ পেয়েও তা গ্রহণ করে না হাজারো কারণে। যেমনটা রূপার সাথে হচ্ছে। ও জানে রেদওয়ান অনেক ভালো একটা ছেলে, রূপাও তাকে পছন্দ করে, কিন্তু রূপা চায় না ওর মনের কথা কোনোভাবেই প্রকাশ করতে। আমি তাকে এটা কোনোভাবেই বুঝতে দিব না। না না, তার সাথে আমার কিছুতেই দেখা করা চলবে না। গাড়ির ভেতর রেদওয়ান রাগে নিজের সামনের চুলগুলো নিজের একটু পরপর টানছে। মিলি পেছন থেকে ভাইয়ের এমন কাজ দেখছে আর কিছুটা কষ্ট পাচ্ছে। ভাইয়া এমন নয় সহজে রেগে যায় না, কিন্তু কি করবে ও? মিলি ভাবছে যে ওকেই একটা বুদ্ধি বের করতে হবে। রূপা, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। আমি যে কি করব তোমার মোটেও ধারণা নেই। কি এমন সমস্যা যে তুমি আমার কাছ থেকে দূরে পালিয়ে বেরাও? সেটা আমি বের করেই ছাড়বো। প্রধান অতিথি আসার কথা শুনে দীপার আর তর্স হয়েছে না। তাড়াতাড়ি করে স্টেজের সামনে যে প্রধান অতিথিরা যে সিটে বসবে তার ঠিক পেছনেই ও আর আঁকি বসে পড়ল। এর মধ্যে রাজীব চৌধুরী এবং তার স্ত্রী জবা চৌধুরী দুজনে এসে তাদের জায়গায় বসলেন, কিন্তু রায়হানের কোনো খবর নেই। এর মধ্যে রাজীব চৌধুরীকে স্টেজে ডাকা হলো। তিনি সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের মোটিভেশনাল স্পিচ দিলেন ভার্সিটির কল্যাণ কামনা করে। রাজীব চৌধুরী আরও বিভিন্ন কথা বললেন। তারপর তিনি যেয়ে তার আসনে বসলেন। এর মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। দীপা স্টেজে যেতে সবাই হাঁ করে ওর দিকে চেয়েছিল। আজ দীপাকে মারাত্মক সুন্দরী লাগছে, অন্যান্য দিনের থেকে অনেকটাই ভিন্ন, কারণ দীপা আজ শাড়ি পরে এসেছে আর সে দেখতেও অবয়ব সুন্দরী। সবার নজর আটকে গেছে ওর দিকে। দীপার ক্লাসিক্যাল নাচ যেন সবাইকে মুগ্ধ করে দিয়েছে। জবা চৌধুরী তো অবাক নয়নে চেয়ে আছে দীপার দিকে। সে বলে উঠলেন, বাহ, মেয়েটি তো ভারী সুন্দরী। এদিকে সবার করতালিতে দীপার নাচ শেষ হলো। এর মাঝেই রায়হান ধরফড়িয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে স্টেজের সামনে আসলো। রায়হানকে দেখে মেয়েদের হিড়িক লেগে গেল। মেয়েরা একজন আরেকজনের সাথে বলা শুরু করলো, ছেলেটাকে এত হ্যান্ডসাম লাগে কেন? পুরাই চকলেট, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। বেটা, এত দেরি করলি কেন? তোমার দীপান্বিতা মানে আমার ভাবির নাচ মাত্র শেষ হলো, স্টেজ কাঁপিয়ে দিয়েছে আজ ভাবি, জানিস? রায়হান আফসোসের চরম সীমায়। ইস, কি মিসটাই না হয়ে গেল তার। দূর, কেন যে দেরি করলো, নিজেকে নিজেই শাসাচ্ছে ও। মাই গুডনেস, ইভেন শি ক্যান ড্যান্স অলসো। আর কি কি প্রতিভা আছে মেয়েটির। শিট ইয়ার, মিস করে গেলাম। কোথায়ও দেখছি না যে ওকে। পিওর বাংলা ক্লাসিক ডান্স দিয়েছে। ওই যে তোমার ম্যাডাম, আঙ্কেল আর আন্টির ঠিক পিছনে বসেছে। একটু চোখে চোখে রেখো তোমার ম্যাডামকে আজকে। ছেলেরা আজকে তার উপর হুমড়ি খেয়ে পড়ছে। সব ছেলেদের কেন্দ্রবিন্দু আজকে তোমার ম্যাডাম, শুধু আমি বাদে। আই প্রমিস। আফটার অল বন্ধুর বউ বলে কথা, হা হা হা। রায়হান সাজিদের মাথায় চাপড় দিয়ে বলে উঠল, চুপ শালা, তুই থাকতে আমার টেনশন কিসের? নিজের বোনকে পাহারা দিয়ে রাখতে পারিস না? আর কোন কুত্তার বাচ্চা আমার জানার দিকে নজর দেয়, একদম চোখ উঠায় ফেলবো। না, এই মেয়ে আমাকে শান্তিতে থাকতেই দিবে না। আগে প্রোগ্রামটা শেষ হোক, তারপর ওর খবর নিচ্ছে। তোর ম্যাডাম বুঝে হোক আর না বুঝে হোক ঠিক শ্বশুর শাশুড়ির পিছনের সিটেই বসেছে। এবার রায়হান ভালো করে তাকিয়ে দেখল দীপা ওর বাবা মার পেছনের সিটে বসে আছে। রায়হান দীপাকে দেখতে পারছে না, পেছন থেকে শুধু দীপার ছাড়া চুলগুলো দেখছে। রায়হান মৃদু হেসে, ও যদি জানতো তাহলে তো হতোই।
ইনফ্যাক্ট ভার্সিটির কেউই তো জানে না তুই ছাড়া। ভার্সিটি না হয়ে অন্য কোনো জায়গা হলে আজ মার সাথে তোর হবু বউয়ের পরিচয়টা করিয়ে দিতাম। কি বলিস? মা তো খুশিতে একদম পাগল হয়ে যেত। আর তোর ম্যাডাম সেন্সলেস হয়ে যেত, হা হা হা। এই বলে দুই বন্ধু হাসতে হাসতে শেষ। ওদিকে আজ রূপার ক্লাসে মন বসে না কিছুতেই। ও ক্লাস শেষ হওয়ার আগে ছুটি নিয়ে বাসায় চলে যাবে ভাবছে। যে ভাবা সেই কাজ। ও বের হয়ে গেল বাসার উদ্দেশ্যে। কলেজ গেটের বাইরে রেদওয়ানকে দেখে রূপা ভয় পেয়ে গেছে। রেদওয়ান ওকে একটানে গাড়িতে বসিয়ে দেয় আর নিজেই গাড়ি ড্রাইভ করতে থাকে। ড্রাইভ করতে করতে অনেকটা দূরে চলে যায়। রাগে অনেক স্পিডে ড্রাইভ করছে। রূপা ভয় পেয়ে বলে, এসব কিছু ভাবতে ভাবতে আমি কলেজ চলে আসলাম। ভাইয়া আস্তে ড্রাইভ করুন, আমার ভয় লাগছে প্লিজ। আমি একবার এদিকে তো ওইদিকে অন্যদিকে হেলে পড়ছে। উনি তো আমার দিকে তাকাচ্ছেন না। আগে রেদওয়ানের নাক মুখ লাল হয়ে আছে। এসিতেও ঘেমে গেছে ও। এরপর একটি নিরিবিলি জায়গায় এসে গাড়ি থামায়। তারপর রূপাকে গাড়ি থেকে নামিয়ে গাড়ির সাথে চেপে ধরে। হাত দুটো দিয়ে রূপার গাড়ির সাথে আবদ্ধ করে রেখেছে। রাগ মিশ্রিত চোখে রূপার দিকে চেয়ে আছে। আর রূপা ভাষাহীন। হৃদয় রাগে লাল হয়ে আছে। কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা। কেন কেন করছো তুমি আমার সাথে এমন? তুমি কি আমাকে শাস্তি দিচ্ছ নাকি নিজেকে? সত্যি করে বলো তো। তোমাকে বলতেই হবে। তোমার উত্তর না শোনা পর্যন্ত আমি তোমাকে যেতে দিব না। আমি তোমার মুখে ভয় দেখছি, কিন্তু চিন্তার ছাপ বেশি লক্ষ্য করলাম না। কি এমন ভাবেও? কি হলো বলছো না কেন? বলো, উত্তর দাও। আমি এবার নিজেকে শান্ত করে ওর কপালে কপাল ঠেকিয়ে, আমি তোমাকে অনেক ভালোবাসি রূপা, অনেক। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। রেদওয়ান রূপাকে শক্ত করে গাড়ির সাথে আরো জোরে চেপে ধরে। সহসায় ছেড়ে দিয়ে রূপার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। রূপা তার কাছ থেকে ছাড়া পেয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না, একটুও না। মিথ্যে। এটাই সত্য কথা। এবার রেদওয়ান রূপা কিছুটা কাছে এসে নরম গলায় বলে উঠল, চোখে চোখ রেখে বলতে পারবে? আচ্ছা যাও, ঠিক আছে, মানলাম তুমি আমাকে ভালোবাসো না। কারণ কি জানতে পারি? একটা কথা কান খুলে শুনে রাখো। এমন কোনো কারণ আছে গ্রহণযোগ্য হবে না আমার কাছে, যেটার কোনো ভিত্তি নেই, যুক্তি নেই? ওনার চোখের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। এই বুঝি সব ধ্বংস করে ফেলবেন? না, তবু আমি ওনার কাছে আমার অনুভূতি ব্যক্ত করতে পারবো না, কিচ্ছুতেই না। এবার আমি একটু শক্ত গলায় বললাম, শুনুন, আমি আপনার ঠিক কারণটা বলতে বাধ্য নই। সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এবার রেদওয়ানের নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে গাড়ির গ্লাসে জোরে ঘুষি দিতে নেয়, কিন্তু রূপার সাথে সাথে ওর হাতটা ধরে থামিয়ে দেয়। রেদওয়ান রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রূপা ভয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। রেদওয়ানের ইউনিভার্সিটিতে প্রতি বছরের মতো এবছরও বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজে আমন্ত্রণ জানানো হলো ডক্টর রাজীব চৌধুরীকে। সবার হৃদয় ধুক ধুক করছে। পরিবেশটা অনেকটাই শান্ত হয়ে গেল। দীপা ভাবছে না জানি কে সেই লাকি আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে কিনা এই অ্যাওয়ার্ডটা পাবে। এমন সময় রাজীব সাহেব বলে উঠলেন, The best student of the year award goes to the very talented Raihan Chaudhary. ভার্সিটির বেশিরভাগ স্টুডেন্টই জানতো রায়হানই অ্যাওয়ার্ডটা পাবে, কারণ রায়হান অত্যন্ত মেধাবী ছাত্র। গত বছরও রায়হানের বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। এই দৃশ্য দেখে দীপার চোখ ছানা ভরা। ভাবতেও পারেনি সাগরের তিমি মাস, দ্যাট মিন্স গুন্ডাটা ভার্সিটির সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দীপার সাথে আখিও অনেকটা অবাক। রায়হান স্টেজে উঠতেই মেয়েদের চিৎকারের রোল পড়ে গেল। দীপা এসব দেখে মুখ ভেঙচি দিয়ে উঠল। আখি দীপার দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। রায়হান আজ অনেক খুশি, কারণ সে অ্যাওয়ার্ডটা তার বাবার হাত থেকে নিয়েছে। রায়হান মাইক হাতে নিয়ে বলল, First of all, thank you Almighty Allah, because undoubtedly He has given me all I have today. I would like to thank all the students, our university authority, and definitely Dr. Rajib Chaudhary sir for giving this honor. Keep me in your prayers. Keep me in your prayers everyone. Thank you. এই কথা বলে স্টেজ থেকে নিচে নেমে আসলো রায়হান। সবে মন্ত্রমুগ্ধের মতো রায়হানের স্পিচ শুনল। আর অমনি মেয়েরা রায়হানকে ঘিরে ধরে। আখি আর দীপাও চেয়ে রইল। আখি কাঁধ দিয়ে দীপার কাঁধে ধাক্কা দিয়ে বলল, দেখলি দীপা,
রায়ন ভাই কত ভালো স্টুডেন্ট, উনি তো অল ইন অল রে দীপা। যেমন গুড দেখতে তেমন ফাইটিংও, তেমনি লেখাপড়ায়। ওয়াও, দেখ দেখ মেয়েরা কেমন করছে ওনাকে দেখি। দীপা আচমকা একটা শখ খেলো মনে হয়। আসলে কি ও যা দেখছে তা সত্যি। দীপাও অবাক হয়েছে বটে। গুন্ডাটা এত ভালো স্টুডেন্ট, বাহ! আমি তো কল্পনাও করতে পারিনি। আর ওই শেওড়া গাছের পেতনিগুলোকে দেখ না, কেমন সুযোগ পেয়ে একদম ওনার কোলেই উঠে যেতে চাইছে। কেন রে, একটু চেয়ারে গিয়ে বস না তোরা। দীপা, এইবার তো মনে হচ্ছে ওই গুন্ডাগুলোই ভালো একজন ডক্টর হবে, আর তুই ফিমেল কম্পাউন্ডার। আখি চুপ কর তো, এত প্রশংসা কি আছে? আমরাও কম কিসের, আমরাও একদিন সেম অ্যাওয়ার্ড পাবো, মনে রাখিস। এদিকে কিছুক্ষণ পর রায়হান হন্যে হয়ে দীপাকে খুঁজতে থাকে। কোথায় গেল মেয়েটা? একটা বড় দেখলাম না আসার পর, স্টেজ থেকে নামতে নামতে হাওয়া হয়ে গেল। তারপর রায়হান আকিকে জিজ্ঞেস করে জানতে পারে দীপা বেবি ক্লাসে গেছে। এইদিকে রুবেল মুন্না ভাবছে সুযোগ পেয়ে গেছে, আজ পাখিকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, মুন্নাও এসেছে ভার্সিটির পিছনে গেট দিয়ে। সবাই জানে ও হাসপাতালে। আজ আমরা আমাদের শোধ তুলব, কেউ ওকে বাঁচাতে পারবে না। মুন্নার ধরা খাওয়ার চান্সও নেই। এই ভেবে মুন্না আর রুবেল দেবীর হাসি দিতে থাকে। দীপা সিঁড়ি দিয়ে উঠছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে। পিছনে চেয়ে দেখে কেউ নেই। কে কে ওখানে? ওই কেউ তো নেই। না, এটা আমার ভুল ধারণা হবে। যাই, তাতে ক্লাসে যাই। শোন তোরা, ভালো করে পুরো মুখে মাস্ক লাগা, যেন ও আমাদের চিনতে পারে না কিছুতেই। আমাদের ভুল করা চলবে না। আমাকে ফলো। উফ, কোথায় মেয়েটা? সব জায়গায় তো খুঁজলাম না। এবার ওর ক্লাসে একবার যেয়ে খুঁজে আসে। আঁকি তো বললে তখন, না তাড়াতাড়ি চাই। অনিচ্ছা থাকা সত্ত্বেও মনের বিরুদ্ধে যে কাজ করা কোনো অগ্নি পরীক্ষার চেয়ে কম নয়। আজ রূপা সেই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। এখনো ভয়ে ওর চোখ দুটো বন্ধ। রূপা চোখ খুলে যা দেখে তা দেখে ও এক প্রকার শকের মধ্যে আছে। রেদওয়ান রূপার সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। রূপার সাথে সাথে ওনাকে উঠতে বলল, কিন্তু রেদওয়ান রূপার কোনো কথাই শুনছে না। এইবার রূপা নিজেই রেদওয়ানের দু বাহু ধরে ওঠালো। রেদওয়ান উঠল, কিন্তু মাথা এখনও নিচু। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি এই সম্পর্কে জড়াতে পারবো না, আর কারণটাও বলতে পারবো না এই মুহূর্তে। রূপার মুখে অমন কথা শুনে রেদওয়ান থ হয়ে গেল। ও বাকরুদ্ধ। আশ্চর্য, কি এমন কারণ থাকতে পারে যেটা বলা যাবে না? ওইটুকু একটা মেয়ের মনে কি এমন থাকতে পারে যা কিনা এতটাই গভীর আর গম্ভীর? এইবার রেদওয়ান নরম স্বরে বলে উঠল। রূপার বুক ফেটে কান্না আসে। মনে মনে বলে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে আমিও আপনাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা বলা যাবে না, কোনোভাবেই না। রূপা নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। আমি বুঝতে পেরেছি আপনি এখন নিজের মাঝে নেন। আমাকে কলেজে দিয়ে আসুন, আর আপনি বাসায় যেয়ে রেস্ট নিন। পরে কথা হবে এই ব্যাপারে। চলুন প্লিজ। রেদওয়ান ভাবছে। রেদওয়ানের মাথা তীব্র ব্যথায় ফেটে যাচ্ছে। রূপা যে বিষয়টা এড়িয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ রইল না রেদওয়ানের। ও মিলিকে কলেজ থেকে পিক করে রূপাকে বাসায় নামিয়ে দিয়ে আসলো। রূপা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটছে আর ভাবছে, ব্যাপারটা এত কঠিন না হলেও তো পারতো। সহজ হলেই বা কী এমন ক্ষতি হতো? আমরা কি এক হতে পারবো না? না, পারতাম না। সমাজে সব কিছুর মূলে মেয়েদেরই দোষ আগে। আমাকেও নীলাঞ্জনা আব্বুর মতো সারা জীবন কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে। আর বড়লোকের ছেলেকে ফাঁসিয়ে প্রেমের জালে আটকে ফেলেছি, লোভে পড়েছি। আর ওর নানার কথা তাই বার আমায় কাঁদে আসবে। না না, আমি এসব কিছুই মানতে পারবো না, না পারবো না। আমার বাবা মা বোনকেও আমার শিক্ষা দেয়নি আমি লোভী নই। এদিকে রাজীব চৌধুরীর মনে অনেক আনন্দ। আজ ছেলেকে নিজের হাতে অ্যাওয়ার্ড দিয়েছেন, তাও আবার বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এর চেয়ে আনন্দের একটা বাবার জন্য কিছুই হতে পারে না। জবাদ চৌধুরীও আজ বেশ খুশি। এদিকে দীপার সিঁড়ি দিয়ে ওঠার সময় এটাই বারবার মনে হচ্ছে কেউ না কেউ ওকে ফলো করছে। আবার ভাবছে কই কেউ তো নেই। মুন্না আর ওর দলবল মুখে মাস্ক লাগিয়ে দীপার পিছে পিছে ওর ক্লাস পর্যন্ত যাওয়ার পর রুবেল তার বাকি সাঙ্গপাঙ্গদের বলল, খবরদার, কোনো ভুল করাই যাবে না। আজ ওই সুন্দরীকেও আমার কাছ থেকে বাঁচাতে পারবে না। বেচারি না চাইতেও আমার আর রায়হানের মাঝখানে এসে পড়েছে।
সবাই মিলে আজ মজা করব, ফুর্তি করব। সবাই জানে আমি হাসপাতালে, সো আমাকে সন্দেহ করবে না কেউই। আমি ধরা না পড়লে রুবেলকেও অন্যরা সন্দেহ করবে না। আর তোরা তো বাইরে, সো নো টেনশন, জাস্ট ফলো মি। দীপাকে খুঁজতে খুঁজতে রায়হান ফাইনালি পঞ্চম তলায় পৌঁছালো। এদিকে মুন্নারা যেই না দীপার ক্লাসে পা রাখবে, সাথে সাথে রুবেল আর মুন্না রায়হানকে দেখে ফেলে, আর ওরা মুহূর্তের মধ্যেই লুকিয়ে পড়ে। রায়হান দীপার ক্লাসে উকি দিয়ে কাউকে দেখতে পায়। ওই কাউকেটা আর কেউ নয়, দীপা। রায়হান পেছন থেকে দেখতে পাচ্ছে দীপা কি যেন ব্যাগের ভেতর খোঁজার চেষ্টা করছে। হাতের চুড়িগুলো থেকে ঝনঝন আওয়াজ আসে। হঠাৎ দীপার মনে করলো কেউ একজন সত্যি এবার ওর পেছনে। ও ভয়ে ভয়ে পেছনের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ালো। ঘুরে দেখে রায়হান। রায়হানকে দেখে ও আরও আটকে ওঠে, কিন্তু রায়হানের অবস্থা তো দীপার চেয়েও খারাপ। সেটা কি বোঝার কেউ আছে? আর খারাপ হওয়ারই কথা। অমন অশরীকে ধারায় আবিষ্কার করলে যে কারোরই অবস্থা খারাপ হবে। রায়হান দীপাকে দেখেই আপন মনে বলে উঠল, মাশাল্লাহ, আমি তো ঘায়েল হয়ে যাব। এটা কি সেই মেয়েটা যেখানে প্রথম দিন আমাকে দেখে ভয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শাড়িতে একটা মেয়েকে এমন অদ্ভুত সুন্দর লাগতে পারে। নীল রঙের শাড়িটা যেন ধন্যর গায়ে জড়িয়ে। দৈহিক গঠনে, করণে যেন অদ্ভুত পরিবর্তন চলে এসেছে মেয়েটার। একদম বউ লাগছে মেয়েটাকে। আরে বাবা, আর কার? আমার বউ লাগছে। সেই মেয়েটাকে কে বলেছে শাড়ি পরে আসতে আজ? আর ঠোঁটে ঠোঁটে ওটা কী রং লিপস্টিক দিয়েছে? উফ, নেশা ধরে যাওয়ার মতো। আচ্ছা, এত সাজগোজের কি আছে? এর জন্যই তো ছেলেটা হুমড়ি খেয়ে পড়ছে ওর দিকে। উফ, কি যে করি এখন। রায়হান নেশা ভরা চোখে দীপার দিকে চেয়ে আছে, পলক যেন পড়ছেই না। এদিকে দীপা রায়হানকে দেখে নানান চিন্তায় মেতে উঠেছে। একদিকে ভয়, আবার কোথায় যেন একটু স্বস্তি। হ্যাঁ, একটু স্বস্তি কাজ করছে। এই লোকটাকে দেখে স্বস্তি ফিল হওয়ার কি আছে দীপা তো কিছুই বুঝতে পারছে না। কিন্তু দীপাও আনমনে বলে উঠল, লোকটা দেখতে কি মারাত্মক পর্যায়ে হ্যান্ডসাম। নেভি ব্লু শার্ট, ব্লু জিন্স, ব্লু লোফার শু। সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে আমার ফেভারিট ব্র্যান্ডের, সব সময় দেখি গুচি ব্র্যান্ডের সানগ্লাস, বেল্ট, আর মোস্ট অ্যাট্রাকটিভ হাভলডের হ্যান্ড ওয়াচ পরে থাকে সে। আজও ভিন্নতা নেই। লোকটার টেস্ট লেভেল হাই বলা যেতে পারে। এত হ্যান্ডসাম লাগার কি আছে? হ্যাঁ, একটু কম হ্যান্ডসাম লাগা যায় না নাকি? তাই তো এই অসভ্য মেয়েগুলো পারলে কোলেই উঠে যায়। এলসিসি একটা, গুন্ডা একটা। হঠাৎ দেখলো রায়হান এক পা করে ওর দিকে এগোচ্ছে, আর পলকহীনভাবে ওর দিকে চেয়ে আছে। দীপার খানিকটা কাছে এসেই রায়হান দীপার কপালের স্টোনের নীল টিপটা নিজের হাতে নিয়ে ঠিক করে দিল। দীপা তো ভয় পুরোই লাল নীল হয়ে যাচ্ছে, লজ্জায় মাথায় নিচু করে ফেলল। এবার ঠিক আছে, মাশাল্লাহ, তোমার কাছে অন্যরকম লাগছে একদম। দীপা রায়হানকে বলতে না দিয়েই, শুনুন, আমি আমি আজ আপনার জন্য টিফিন আনতে পারিনি। আম সরি। আমি ওর কথায় হেসে দিলাম। ইটস ওকে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আই ওয়াজ লুকিং ফর ইউ এভরিওয়্যার। আর তুমি এখানে একলা এখানে কি করছো? কেন বলি, কেন আমাকে খোঁজার কি আছে? হ্যাঁ, ওই শাকচুন্নিগুলোর সাথে আড্ডা দেওয়া শেষ। এতক্ষণ তো পুতো পুতো খেলছিলেন ওই শাকচুন্নিগুলোর সাথে। এখন বুঝেছি এই লোকটা কেন এতক্ষণ আমার পিছু পিছু আসছিল। কি ভয়টাই না পেয়েছিলাম রে বাবা। আসলে আমি এসেই আগে ব্যাগটা ক্লাসে রেখে গিয়েছিলাম। আসলে আমার। এবার রায়হান দীপাকে আর কিছুই বলতে দিল না। ও দীপাকে থামিয়ে দিয়ে বলল, সবাই নিচে, তুমি একা এখানে? একা কে শোনার? বিপদ তো আর বলে কে আসে না, তাই না ম্যাডাম? আর তাছাড়া এই বাসটার সিসি ক্যামেরা নষ্ট কিছুদিন যাবত। বিপদ? আমার সবচেয়ে বড় বিপদ তো আপনি। আর সিসি ক্যামেরা দিয়ে কি হবে? আপনার চোখ দুটোই তো সিসি ক্যামেরা। আসছে আবার। জি আচ্ছা। রায়হান কি যেন ভেবে ঠোঁটে দুষ্টু হাসি দিয়ে দীপাকে হুট করে জিজ্ঞেস করে বসল, আচ্ছা, তোমার ঠোঁটের লিপস্টিকের কালারের নাম কি? সরি। রায়হানের অমন অদ্ভুত প্রশ্ন শুনে দীপা সাথে সাথে দু ঠোঁট মিলিয়ে নিল, আর মনে মনে ভাবল কিসের মধ্যে কি, পান্তাবাতি কি? এটাও কোনো প্রশ্ন হতে পারে? দীপার জানা ছিল না। আরে বাবা, অবাক করে কি আছে? ভবিষ্যতে আমার বউকে কিনে দিতে হবে না, তাই ভাবলাম জেনে রাখা ভালো, কি বলো? শুরু হয়ে গেল দীপার মনের ভিতরে জমিয়ে রাখা যত সব উদ্ভট কথাবার্তা।
বউকে কিনে দিতে হবে না, ঢং কত! কেন রে, আমার কাছ থেকে জানতে হবে কেন? ওভাবে কি কেউ লিপস্টিকের কালার আস্ক করে নাকি? লজ্জা করে না আমার? কি হলো, কিছু বলছো না যে? কোনো সমস্যা? দীপা কি বলবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু জিজ্ঞেস যেহেতু করছে উত্তর তো দিতেই হবে। দীপা মাথা নিচু করে এক নিঃশ্বাসে বলল, হট রেড কালার, ম্যাবেলিন লরিয়াল প্যারিসের ভিভাইড পেন্ট, শেড নাম্বার 729500। কেনার সময় একটু বুঝে কিনবেন, অরিজিনালটা দেখে কিনবেন। কি? রায়হান ভাবছে এই মেয়ে তো পুরাই কিউট লিপ ছেলে টিপা। ঠিক প্রথম দিনের মতো নাম জিজ্ঞেস করতে সব ডিটেলস বলে দিয়েছিল। আজও একই কাজ করলো। বড্ড বেশি ভালো মেয়েটা, মনটার ভিতর কালের ছিটে ফোটাও নেই। চিন্তা করো না, কেনার সময় ডেফিনেটলি তোমার সাথে নিয়েই কিনবো, আমার চিন্তা করার কিছুই নেই। দীপা মাথা নিচু করে ঠোঁট নাচিয়ে বিনা শব্দে, ও আমা, এ আবার কেমন কথা? তোমাকে সাথে নিয়ে কিনবো, কত শখ! বসতে দিলে খেতে চায়, খেতে দিলে একদম আমাকে সাথে নিয়ে কিনবেন মানে? দীপা মাথা নিচু করে শাড়ির আঁচলের কোণা দু হাত দিয়ে বারবার গিট দিচ্ছে আর খুলছে। রায়হান কিন্তু বেশ খেয়াল করেছে সেই দিকটা। রায়হান ভাবছে না, আর বেশি কথা বাড়লে দীপার মনে কিউরিয়াসিটি বাড়বে। এবার টেডি হাসি দিয়ে বলল, না মানে বউকে সারপ্রাইজ দেবো যখন, তখন যদি ওকে সাথে নিয়ে কিনে তাহলে কি সারপ্রাইজ হবে বলো? তাই তোমাকে সাথে নিয়ে কিনবো, তারপর ওকে সারপ্রাইজ দেবো। বুদ্ধিটা কেমন? দীপা মনে মনে রায়হানকে সারা রাজ্যে গালি দিচ্ছে। কি এক চালা! খুব ভালো বুদ্ধি আপনার, বুদ্ধি ঠিক আপনার মতোই চালাক। আসছে আমার ঢং ন্যাকা কোথাকার। কিছু বললে? আচ্ছা চলো, তোমার কাজ শেষ, তাহলে চলো একসাথে নিচে যাই। নিচে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, তুমি তো মিস করছো সব, আর তোমার সাথে আমিও। চলুন, আমার কাজ শেষ। এই বলে ওরা দুজনেই নিচে চলে আসলো। আর মুন্না রাগে ফোঁস করতে লাগলো। ওর সমস্ত প্ল্যানই ভেস্তে গেল। নিচে এসে দীপা আবার ওর নিজের সিটে বসে পড়ল। হঠাৎ দীপা খেয়াল করলো মিসেস জবা চৌধুরী কেমন যেন করছেন। এদিকে জবা চৌধুরীর শরীরটা হঠাৎ একটু খারাপ লাগছে। উনি তার ব্যাগে কি যেন খুঁজছেন। দীপা সেইটা খেয়াল করেছে। হঠাৎ জবা চৌধুরীর শ্বাসকষ্ট বেড়েছে। উনি একজন অ্যাসমা পেশেন্টস, কিন্তু ইনহেলার আনতে ভুলে গিয়েছে। এখন উনি কি করবে কিছুই বুঝতে পারছেন না। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দীপা সাথে সাথে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে ওনার। শোনার সাথে সাথে দীপা আবারও দ্রুত ক্লাসে চলে গেল রায়হানের সামনে দিয়েই। কোথায় যাচ্ছ আবার? সময় নেই কথা বলার, এখনই আবার ক্লাসে যেতে হবে, এসে বলছি আমি। রায়হান ওর যাওয়ার দিকে চেয়ে রইল। দীপা এক দৌড়ে চলে গেল ক্লাসে। ক্লাসে যেয়ে নিজের ব্যাগ থেকে ইনটেক্ট একটা ইনহেলারের প্যাকেট নিয়ে আসলো দীপা। দীপা নিজেও একজন এসমা পেশেন্ট, তাই ও জানে যে কত কষ্ট হয় যদি হঠাৎ এসমা অ্যাটাক করে। শ্বাসকষ্ট বেড়ে গেলে অনেক অনেক কষ্ট হয়, সাথে সাথে ইনহেলার ইউজ করতে হয়। সেই রোগীর তা না হলে অনেক সময় মৃত্যু হতে পারে। দীপা সবসময় দুটো ইনহেলার সাথে রাখে, একটা ইনটেক্ট থাকে আর একটা ব্যবহার করে। ও এসে মিসেস জবা চৌধুরীকে ইনহেলারটা দিয়ে বলল, এ নিন আন্টি, তাড়াতাড়ি ব্যবহার করুন। জবা দীপার হাত থেকে সাথে সাথে ইনহেলার ব্যবহার করলেন। ব্যবহার করার কিছুক্ষণ পর জবা চৌধুরী বলল, বাঁচালে মা, তুমি না থাকলে যে আজ আমার কি হতো। ইনহেলারটা কিভাবে যে ভুলে রেখে এসেছিলাম আমি টেরও পাইনি। তুমি ইনহেলার পেলে কোথায় মামুনি? দীপা ওর মুখে হাসি দিয়ে বলে ওঠে, আসলে আন্টি, আমি নিজেও একজন এজমা পেশেন্ট। আমি সবসময় এক্সট্রা একটা ইনহেলার আমার ব্যাগেই রাখি। আপনিও আপনার ব্যবহৃত 2-3টা ব্যাগে একটা করে ইনহেলার রেখে দিবেন আন্টি। এতে করে কোথাও গেলে আপনার ব্যাগে মনে করে আর ইনহেলার নিতে হবে না। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছ তো মা। থ্যাংক ইউ সো মাচ মামুনি। দীপা কিছুটা লজ্জা পেয়ে, ছি আন্টি, এটা তো আমার দায়িত্ব। আমি তো আপনার মেয়ের মতো, মেয়েকে থ্যাঙ্কস দিতে হয় না। দোয়া করবেন আমি যেন একদিন অনেক বড় ডক্টর হতে পারি, ঠিক স্যারের মতো। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছ তো মা। থ্যাংক ইউ সো মাচ মামুনি। আমি দোয়া করি মা তুমি অনেক বড় ডক্টর হও, বাবা মায়ের নাম উজ্জ্বল করো। এদিকে রাজীব চৌধুরীও ও জবা চৌধুরী দুজনেই দীপাকে কৃতজ্ঞ স্বরে নানান কথা বলছে। দীপা মাথা নিচু করে শুনছে শুধু। আর এইসব কিছু রায়হান দূর থেকে দেখছে। ওর চোখ থেকে কিছুই এড়ায়নি। মেয়েটি ভারী জাদু জানে।
কিভাবে ঝড়ের বেগে সব করে ফেললো রায়হান টেরই পেল না। যতই মেয়েটিকে দেখছে ততই প্রেমে পড়ছে। রায়হান পিলারের সাথে হেলান দিয়ে বুকে দুহাত গুজে, জান পাখিটা আমার, তুমি তো আমার সাথে শ্বশুর শাশুড়ি মন জোগাড় করে ফেলেছ।